আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার বলছে ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে, অর্থাৎ এটি অনুষ্ঠিত হবে এবং সঙ্গে গণভোটও হবে। কিন্তু দেশের অনেক মানুষের মনেই প্রশ্ন জাগছে, এটা কি সত্যিকার অর্থে নির্বাচন হতে যাচ্ছে, নাকি কেবল একটি ম্যানেজড প্রক্রিয়া, মানে গুছিয়ে কিছু একটা সামনে দাঁড় করানো, উদ্দেশ্য যাই হোক না কেন। আজ রোববার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বা টিম যেটাকে বলি, আনুষ্ঠানিকভাবে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এরপর তারা একটি প্রেস কনফারেন্স করেছে, সেখানে অনেকগুলো কথা বলেছে। এই মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইভার্স ইয়াবস, নামটা একটু কঠিন। তিনি বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণীর মানুষের ভোট দেওয়ার সুযোগ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সমাজের সব শ্রেণীর মানুষের ভোট দেওয়ার সুযোগ। শুনতে খুবই ভালো, কিন্তু এখানেই প্রশ্ন আছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না, এখন পর্যন্ত আমরা সেটিই জানি। এবং তাদের 14 দলীয় জোটের যে শরিক দলগুলো আছে তাদের অবস্থাও একই। তো এই বাস্তবতা কি ইইউ পর্যবেক্ষণ টিম বা এই টিমের প্রধান তিনি একবারও স্পষ্টভাবে অ্যাড্রেস করেছেন? করেননি। বরং ইভার্স বলছেন, অন্তর্ভুক্তি মানে নারী, সংখ্যালঘু, আঞ্চলিক জনগোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর ভোটাধিকার নিশ্চিত করা। এখন আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থকদের বিশাল একটা ভোট ব্যাংক আছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে ইভার্সের কোনো মন্তব্য নেই বা কোনো চিন্তা নেই বলেই মনে হয়েছে আজকের প্রেস কনফারেন্সের যে কথাগুলো গণমাধ্যমে এসেছে তা ভালোভাবে বারবার পাঠ করে এমনটি মনে হয়েছে। তাই প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক প্রতিনিধিত্ব কি সমাজ থেকে আলাদা কিছু? একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে আপনি কি সমাজকে অন্তর্ভুক্তিমূলক করতে পারবেন? সমাজের অন্তর্ভুক্তি কি তাতে সম্পূর্ণ হবে? মনে হয় না। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিম বলছে, ইভার্স বলছেন, তারা নজর রাখবে বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির উপর। আসলে এটা নিয়ে কি বলবো, এই যে কৌশল ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে, এই কৌশল আসলে পুরনো বাংলাদেশে, এটা বাংলাদেশকে নতুন করে শেখাতে হবে না। আমরা নিকট অতীতে দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে ভোট কেন্দ্রের লাইনে দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর অপচেষ্টা করা হয়েছে, গণমাধ্যমকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, দিনভর বেসুমার ভোট পড়েছে। আসলে আপনারা তো ভালোই জানেন যে সেই সব নির্বাচন কি বিশ্বাসযোগ্য হয়েছিল? হয়নি, হতে পারে না। আসলে বুজরুকি করলে, চালাকি করলে, কৌশল করলে, এগুলোকে বাংলা ভাষায় আরো অনেক খারাপ শব্দে বলা যায়, আমি সেদিকে যেতে চাই না। আসলে এটি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনে না। তো এই প্রেক্ষাপটে এবার তাহলে কি বদলালো? এত নতুন নতুন গাল গল্প শুনলাম, নতুন স্বপ্ন শুনলাম, নতুন বাংলাদেশ শুনলাম, গণতন্ত্র নতুন করে লিপিবদ্ধ করা হবে, সকল কিছু হবে, তো বদলানোটা কি? সেই তো একই লাইন রয়েছে যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখালেই ভোট গ্রহণযোগ্য হয়ে যাবে। তো ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান পরিষ্কার করে বলেছেন, তারা রাজনৈতিক দলের নিবন্ধন, নিষেধাজ্ঞা বা রূপান্তরকালীন বিচার নিয়ে কোনো মন্তব্য করবেন না। কেন ভাই, কে মানে করেছে? নাকি কারো কাছে দাসখত দিয়ে এসেছেন আপনারা? তিনি বলছেন তাদের কাজ নাকি ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা নয়। তাহলে কি করা? কাউকে ওই যে ম্যানেজড প্রক্রিয়া কিছু একটা করে উপহার দিয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, রাজনীতিকে বাদ দিয়ে কি নির্বাচন আসলে বোঝা যায়? মানদণ্ড পরিমাপ করা যাবে? যাবে না তো। একটি দেশের রাজনৈতিক বাস্তবতা এড়িয়ে এর গণতান্ত্রিক মানদণ্ড কখনোই মূল্যায়ন করা সম্ভব নয়। এই সমস্ত মিশন প্রধান তাদের কি ব্যাকগ্রাউন্ড তা জানি না, কিন্তু তারা সাদা চামড়া বলেই যা বলবে তাই মেনে নিতে হবে, এটিও গ্রহণযোগ্য নয়। 2008 সালের পর এবারই প্রথম ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে পাঠাচ্ছে, বা তারা আসছে। প্রায় 200 জন পর্যবেক্ষক, 27টি ইউরোপীয় ইউনিয়নের দেশ, ইইউ দেশ, সঙ্গে কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড, আরো কেউ কেউ থাকতে পারে। এত বড় মিশনের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু ছিল, সেই প্রত্যাশা ছিল যে এই পর্যবেক্ষক টিম বা মিশন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেবে। কারণ এর আগে তো আমরা দশকের পরে দশক এইসব ওয়াজ নসিহত তাদেরকে করতে দেখেছি।
না করলে অন্তর্ভুক্তি হবে না, ওই না করলে অংশগ্রহণমূলক হবে না। কিন্তু এখন বাস্তবে কি দেখা যাচ্ছে? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এখন বলা হচ্ছে সব মানুষ ভোট দিক, কিন্তু সব রাজনৈতিক শক্তি অংশ নেবে, এই প্রশ্নটি নাকি গৌণ। কে শিখিয়ে দিল তাদেরকে এই মহান ব্যাকরণ? জাতিসংঘের বক্তব্য প্রায় একই, মানে এটি একই বলছে এই কারণে যে গত বছর গোয়েন লুইস ছিলেন আমাদের এখানে আবাসিক প্রতিনিধি, তিনি তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সঙ্গেই বদলে দিয়েছিলেন, তখন আমি একটি কন্টেন্ট করেছিলাম। তিনি বলেছেন যে অন্তর্ভুক্তি মানে রাজনৈতিক দল নয়, জনগণের অংশগ্রহণ। মানে এখন আমার দল নির্বাচন করবে না, আমার দলের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু বলছেন যে তার নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, তাহলে সব জনগণের অংশগ্রহণে ভোট হয় কি করে? মানে কোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে এইসব কথা বলতে হয়? গণতন্ত্রকে শুধু ব্যালট বাক্সে কাগজ ফেলা আপনাদের কি মনে হয়, নাকি নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে নিরাপদে অংশ নেওয়ার অধিকার? মানে আমার যে রাজনৈতিক পরিচয় আছে সেটি নিয়ে আমি নিরাপদে অংশ নিব নির্বাচনী প্রক্রিয়ায়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়। রাষ্ট্রবিজ্ঞানীরা, অনেক খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানীরা বহু আগেই সতর্ক করেছেন এইসব বিষয়ে। বলেছেন কোন সমাজের একটি বড় অংশকে রাজনৈতিকভাবে বাইরে ঠেলে দিলে, বৃত্তের বাইরে, সার্কেলের বাইরে ঠেলে দিলে যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা তৈরি করে নিরাপত্তা ঝুঁকি, চরমপন্থা এবং অস্থিরতা। তাই আজকের বাংলাদেশে প্রশ্নটা আরো গভীর, এবং এই ইস্যুটি নিয়েই। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি দেশ ছেড়ে চলে গেছে? কি মনে হয়? বঙ্গোপসাগরে ঢেলে দেওয়ার কথা বলেন কেউ কেউ, তারা কি চলে গেছে? সবাই কয় হাজার গেছে? তো যারা আছে তারা কি ভোটার নয়, নাকি তাদের রাজনৈতিক পরিচয়টাই এখন আসলে এই সমাজে অপরাধ হয়ে গেছে? এবার আরো কি দেখলাম আমরা, কিছু দল আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের বলছে এলাকায় এলাকায় গিয়ে, পুরনো পরিচয় ভুলে যান, আমাদের সঙ্গে মিশে যান, মামলা মোকদ্দমা জেল জুলুম আমরা দেখব। মানে এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী স্টিভেন লেভিটস্কি এবং ড্যানিয়েল জিবলাট, নাম যদি ভুল না করে থাকি, তাদের দুজনের যৌথ একটি বই আছে, হাউ ডেমোক্রেসি ডাই, কিভাবে গণতন্ত্র মারা যায়। এই বইতে তারা দেখিয়েছেন যখন রাজনৈতিক দলগুলো অন্য দলের ভোটারদের আত্মীকরণ করতে চায়, আত্মীকৃত করতে চায় বা নিশ্চিহ্ন করতে চায়, তখন গণতন্ত্র দুর্বল হয়ে যায়, কারণ এতে নাগরিকের স্বাধীন রাজনৈতিক পরিচয়ের অধিকার ক্ষতিগ্রস্ত হয়। কোন জনগোষ্ঠীর একাংশকে সম্পূর্ণভাবে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ঠেলে দিলে, যে কথাটি বললাম, মানে এখন যেটি আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, 14 দল বা আরো যদি কোনো দল থেকে থাকে তাদের জন্য যেটি আমরা দেখছি, এই বাইরে ঠেলে দিলে জাতীয় নিরাপত্তা দুর্বল হয়। এটা কোনো তত্ত্ব কথা নয়, এটাই বাস্তবতা। প্রশ্ন হলো, দেশের আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পুরোপুরি রাজনৈতিকভাবে বাদ দিলে সেই শূন্যতা কে কাজে লাগাবে? এটা শূন্যতা তো হবে, কে কাজে লাগাবে? নিশ্চয়ই কোনো বাহ্যিক শক্তি বা বাহ্যিক শক্তির কোনো প্রতিনিধি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, কিংবা বৈশ্বিক খেলোয়াড়েরা, মানে যাদের প্রয়োজন। মনে রাখতে হবে, শূন্যতা মানেই অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি। এই কথাটা আমি এই নিয়ে 3 বার বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি। এবার আরো দেখছি যে ধর্মভিত্তিক কিছু দল, তারা যেন মনে করছে তারা কোনো অদৃশ্য আন্তর্জাতিক সমর্থন পেয়ে গেছে, এবং সেই শক্তির ভরসায় তারা আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলার ভাষা ব্যবহার করছে। গণমাধ্যমে আছে, দেখে নিতে পারেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ভূ রাজনীতি কি এতটাই সরল? বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলো যদি এই ভূ রাজনৈতিক সমীকরণ না বোঝে এবং আজকের সমর্থনকে বা আজকে তারা যেটি ফলো করে প্রচার করছে এটিকে চিরস্থায়ী বলে মনে করে, তবে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে তারা যে বড় ধরনের ঝুঁকিতে পড়বে, এর দায় অন্যের উপর চাপানোর সুযোগ পর্যন্ত থাকবে না। আন্তর্জাতিক রাজনীতির একটা খেলা বুঝতে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পরাশক্তি, যাদের ভয়ে আমরা ভীত থাকি, আদিষ্ট হয়ে অনেক কাজ করি, এই পরাশক্তিগুলো খুব কম ক্ষেত্রেই কোন দলকে স্থায়ীভাবে বাদ দেয়। এখন আওয়ামী লীগের কথাটি আসছে, বরং তারা বিভিন্ন দলকে বিবেচনায় ধরে রাখে। কারণ কি, পশ্চিমা বিশ্ব কখনোই দক্ষিণ এশিয়ার একটি পুরনো বৃহৎ জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাতিল করবে না। এটি আমার কথা নয়, এটি রাজনৈতিক পর্যবেক্ষক যারা, গবেষক যারা, তাদের কথা, রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। কেন করবে না? কারণ ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে, মানে যদি এমনটা করে, আর ওই যে বললাম নিরাপত্তা ঝুঁকি, চরমপন্থা, এগুলোর উত্থান ঘটবে, তো ওই রকম ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে
এরকম সেকুলার রাজনৈতিক দল সবসময় তাদের কাছে মানে পরাশক্তির কাছে একটি পোটেনশিয়াল ব্যালেন্সিং ফোর্স, এটি তারা রাখবেই। আমরা বাংলাদেশে যাদের দেখি ভারতের নাম বলতেই 380 ডিগ্রি জ্বলে ওঠে, ওইসব দলের সঙ্গেও ভারতের অনেক সূত্রের যোগসূত্র আছে, রাখতে হয়। এটি রাজনীতি, এটি আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতির সমীকরণগুলো এরকম। তাহলে প্রশ্ন থেকে যায়, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ টিম কি সত্যিই নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছে, নাকি আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচনকে, তথাকথিত বাস্তবতাকে বৈধতার সার্টিফিকেট দিতে এসেছে? দর্শক, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাগরিক প্ল্যাটফর্ম বলে একটি সংগঠন আছে, নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক এবং সিপিডির সেন্টার ফর পলিসি ডায়ালগে সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, এই সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। তিনি পরিষ্কার করে একটি কথা বলেছেন, অন্তর্ভুক্তিমূলক আর অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা পরিষ্কার না হলে নির্বাচন নিয়ে বিতর্ক আরো গভীর হবে। হবে মানে কি, এটি শুনতে হবে। আওয়ামী লীগ শুনছে না 2014, 18, 24 নিয়ে, এই সরকারকেও শুনতে হবে। যতই তিনি ইউনিক, ঐতিহাসিক, মেটিকুলাস ডিজাইন যতই পরিকল্পনা করুন না কেন, এইসব শব্দ ভাষা পাংশে হয়ে যাবে। দেবপ্রিয় বলছেন, জাতীয় ঐক্য ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন যে ঐক্য আছে, এটি কি জাতীয় ঐক্য? আমি মানতে রাজি নই। যাক, সেটি নিয়ে অন্য বিতর্ক অন্যদিন করব। ইতিহাসবিদ এবং দার্শনিক তত্ত্ববিদ হান্টা আরেন্ট তার অরিজিনাল অব টোটালিটারিয়ানিজম বইতে দেখিয়েছেন, যখন কোন রাষ্ট্র বা রাজনৈতিক শক্তি নাগরিকদের একচেটিয়া মানে একটি মাত্র পরিচয়ের মধ্যে ঠেলে দিতে চায়, মানে তুমি আমার সঙ্গী নাও তাহলে তুমি আমার শত্রু, এরকম একটি ধারণা, তখন সমাজে নৈতিক বহুত্ব ধ্বংস হয়ে যায়। সেই বহুত্ববাদ নিয়ে আমরা কত কথা বলি, কত তর্ক করি টকশোতে। আসলে আপনারা সবাই জানেন, গণতন্ত্র মানে কেবল ভোট নয়। গণতন্ত্র মানে ভয়হীন অংশগ্রহণ, রাজনৈতিক পরিচয়ের নিরাপত্তা এবং জনগণের সম্মতি। অন্তর্ভুক্তিহীন নির্বাচন কেবল মানে কি বলবো, সরকার তৈরি করতে পারে, আস্থা তৈরি করতে পারে না। মনে রাখতে হবে, গণতন্ত্র টিকে থাকবে তখনই যখন রাষ্ট্র শত্রু খোঁজা বন্ধ করে নাগরিকদের আস্থার জায়গা তৈরি করবে। এখন আওয়ামী লীগ দেখলেই শত্রু মনে করছে, যুবলীগ দেখলেই শত্রু মনে করছে, এই ধ্যান ধারণা পাল্টাতে হবে। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই বোধ বিবেচনা, আইনের শাসন, জবাবদিহি এবং অন্তর্ভুক্তি তাই অত্যন্ত প্রয়োজন। অন্তর্ভুক্তিহীন নির্বাচন রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে কিনা তা আগেভাগেই মানে এখনই আমাদেরকে চূড়ান্ত করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এ কারণেই সরকারের প্রতি আমি বিনীত পরামর্শ দেব, বিষয়টি উপলব্ধি করে সিদ্ধান্ত নিন। হিংসা, জেদ পরিহার করুন। জাতির জন্য ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে আপনাদের সামনে, সেটাকে কাজে লাগান। নয়তো আসলে এখানে অপ্রিয় কিছু কথা বলতে হবে, সেটা আমি এই মুহূর্তে বলতে চাই না। শুধু বলবো, সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেওয়ার। শেষ করার আগে প্রশ্ন রাখতে চাই প্রিয় দর্শক আপনাদের জন্য, আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বৈধতা দেওয়াই কি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ টিমের আসল ম্যান্ডেট? আসলে এই প্রশ্নের উত্তরই ঠিক করবে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে নাকি আবারও নামমাত্র গণতন্ত্রের অন্ধকার গলিতে পথ হারাতে চলেছে। কমেন্টে আপনার মতামত দিন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা, এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায়, কোন নেতৃত্বের অধীনে, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছচ্ছেন। গত কয়েক মাস ধরেই এই আলাপ ছিল যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন, কারণ 2024 এপ্রিলে বহুল আলোচিত পিটার হাস মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়বার পর আর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকে ইশার্স দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন দায়িত্ব পালন করছিলেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে।
তো এই দফায় ব্রেন ক্রিস্টেনসেন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বদল হওয়ার পরেও। পিটার হাস ছিলেন জো বাইডেন প্রশাসনের সর্বশেষ রাষ্ট্রদূত, এবং মনে থাকবে নিশ্চয়ই যে ভীষণভাবে রাজনৈতিকভাবে তৎপর ছিলেন তিনি, এবং 2022 থেকে 24-এর তার পুরো সময়কালটাই তিনি এমনভাবে ব্যয় করেছেন যে বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন চাইছে, এবং তার জন্যে তারা সকল রকম কূটনৈতিক রাজনৈতিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন এসে তার বিশ্বস্ত সকল ব্যক্তিবর্গকে এই পুরো অঞ্চল জুড়েই বসাচ্ছেন। সারা পৃথিবীতেই এই রদবদলটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেনকেও তিনি যে পাঠাচ্ছেন, ট্রাম্প প্রশাসন যে পাঠাচ্ছে, স্বাভাবিকভাবেই দুটো লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ, দুটো তিনটে লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। এক রাজনৈতিক লক্ষ্য, এক বাণিজ্যিক লক্ষ্য, আরেক হচ্ছে নিরাপত্তা বিষয়ক লক্ষ্য। এবং এই ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটাও আছে যে নিরাপত্তা বিষয়ক লক্ষ্যকেও কেন বাণিজ্যিক লক্ষ্যে, মানে সামরিক কেনাকাটাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না এই দেশগুলোর, সেই বিষয়টাতেও যাতে আলাপ করা হয়। রাজনৈতিক লক্ষ্যটা এই দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জুন জুলাই থেকে এই বার্তা পরিষ্কার করেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে আসবে যারা একটা স্থিতিশীলতা দিতে পারবে, এমন একটা সরকার চায়। এবং সেক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসার বিষয়টা একটা নিশ্চিত বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনে একটা মধ্যপন্থী সরকার চায়, এবং সেখানে তারা বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করে রেখেছে। এমন একটা পরিস্থিতিতে আসলে ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন আসছেন তখন তিনি কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন মূলত সেটা কিন্তু আবার প্রকাশ্য, কারণ রাষ্ট্রদূত যখন প্রেসিডেন্ট মনোনয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর তারা একটা প্রকাশ্য সেনেট শুনানির মুখোমুখি হন, এবং সেই সেনেট শুনানিতেই পরিষ্কার হয়ে যায় যে কোনো দেশে একজন রাষ্ট্রদূতকে কি অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন প্রশাসন পাঠাচ্ছে। ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই শুনানি যখন অনুষ্ঠিত হলো অক্টোবর মাসে, তখন সরাসরি সেনেটে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিউনিস্ট চীনের যে একটা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, এই প্রভাব কমাতে সামরিক পরিসরে চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কমাতে ব্রেন্ট ক্রিস্টেনসেন কি করতে পারবেন। সরাসরি তাকে এই প্রশ্নটা ওই সেনেট শুনানিতে করেছিলেন নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সেনেটর পিট রিকেটস, এবং তিনি বলেছিলেন আমরা ওখানে একটা হুমকির মুখোমুখি হচ্ছি, এবং তা হলো কমিউনিস্ট চীন, এবং বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়। আর এ মাসেই খবর এসেছে, মানে অক্টোবরেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ 20টি চীন নির্মিত জে-10 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। এছাড়াও সারফেস টু এয়ার মিসাইল, দীর্ঘ পাল্লার রেডারও তারা নাকি সংগ্রহ করবে চীন থেকে। এসবের মাধ্যমে চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বাড়ছে সেটা কিভাবে সামাল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে কি করতে পারে। সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই মার্কিন রাষ্ট্রদূত এই প্রশ্ন তাকে করা হয়েছিল, এবং তখন ব্রেন্ট ক্রিস্টেনসেন পরিষ্কার বলেছেন যে তিনি বাংলাদেশে এসে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে চীনের সঙ্গে বেশি সম্পর্ক স্থাপনের অতি ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকিটা। কারণ ট্রাম্প প্রশাসন একটা নতুন নীতি গ্রহণ করেছে যেটার নাম থিঙ্ক টুয়াইস অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নিতে পারে এমন রাষ্ট্রের বিরুদ্ধে যারা কিনা দুবার চিন্তা না করে চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়িয়ে চলে, মানে যারা বোঝে না যে চীনের সঙ্গে অতিরিক্ত সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। কাজেই এটা হচ্ছে ইউনূস সরকারের জন্য প্রধানতম বার্তা ব্রেন্ট ক্রিস্টেনসেনের। এবং ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে আসছেন তার আগেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলে এসেছেন যে তারা পাকিস্তান এবং চীনের যৌথ
কারিগরি সহযোগিতায় নির্মিত যুদ্ধবিমান কিনতে যাচ্ছেন। চীনা যুদ্ধবিমান তো আগে কিনেছেনই, এবং যেদিন তিনি নামছেন সেদিন পত্রিকার পাতায় খবর যে বাংলাদেশ সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে 608 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে, এবং সেটা 6 জানুয়ারি হয়েছে, যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসেরও কম সময় বাকি। ব্রেন ক্রিস্টেনসেন সেখানে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মার্কিন প্রশাসনকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে হবে, এবং সেই নির্বাচনের কে মার্কিন প্রশাসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে, যাতে তারা এর পরের নির্বাচিত সরকার এবং সামরিক কর্তৃপক্ষকে চীনের সাথে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বোঝাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে রাখতে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়ে কিন্তু গাজায় ট্রাম্পের যে বাহিনী গড়ে উঠছে, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, সেখানে বাংলাদেশি সেনা পাঠাতে রাজি হয়ে এসেছেন। কাজেই ইউনুস চেষ্টা করছেন বটে, কিন্তু ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্ভবত এই এত কেনাকাটার বিষয়টা মাথায় রাখবেন এবং তারা একটা নির্বাচিত সরকারের দিকে যেতে চাইবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যে পরিমাণ ঘনিষ্ঠতা, মানে আজকেও পত্রিকার পাতায় খবর আছে, গতকালকেও আবারও চীনা রাষ্ট্রদূত গেছেন। চীনা রাষ্ট্রদূত 5ই আগস্টের পর থেকেই বারবার মগবাজারে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চান। জামায়াতে ইসলামীর আমির সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের কয়েকটি দলকে বারবার, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকেও বারবার চীন কিন্তু ঘুরিয়ে এনেছে চীনেও। কাজেই চীনের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতাটা এমন যে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গিয়েও চীনা রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন। ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে আসা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত। কাজেই তাদের সঙ্গে একটা চরম ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত কিন্তু কদিন আগে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় কিন্তু চীনের সঙ্গে বিএনপির একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল, কারণ চীন তাইওয়ানের একটা বাণিজ্য মিশন খুলতে দিয়েছিল ঢাকায়, এবং তার ফলে চীনের সঙ্গে এমন দূরত্ব সৃষ্টি হয়েছিল বিএনপির যে সেটা আবার 2018 নির্বাচনের আগে থেকে তারেক রহমানকে উদ্যোগী হয়ে একরকমের মিত্রতার পথ খুঁজতে হয়েছিল। কিন্তু বিএনপির এখনো পররাষ্ট্র বিষয়ক কমিটির যিনি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু ঢাকায় ওই তাইওয়ানের বাণিজ্য কনসাল খুলবার ব্যবস্থা করেছিলেন সে সময়। কাজেই চীন বরাবর বিএনপিকে, যারা কিনা তাদের সবসময়ের মিত্র, মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাই বাংলাদেশের স্থাপিত হয়েছিল। বঙ্গবন্ধু 15ই আগস্ট নিহত হলেন, 16ই আগস্ট চীন বাংলাদেশকে অবশেষে স্বীকৃতি দিয়েছিল এবং পুরো কূটনৈতিক সম্পর্কটাই গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে। কিন্তু ওই যে তাইওয়ানকে জায়গা দিয়েছে ঢাকায়, একটা আলাদা এন্টিটি, একটা আলাদা অস্তিত্ব, আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চীন এটা ভুলতে পারে না। এই যে চীনের সঙ্গে বিএনপির এই দূরত্বটা, সেটা ব্রেন্ট ক্রিস্টেনসেনের পছন্দ হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে নজর রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রেও এই হিসেবটা তারা করেছে যে এ দফায় যারা যারা রাজনৈতিক এবং নির্বাচনের ময়দানে আছে, সেখানে ইউনুস সরকার আর জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যতটা নিঃশর্ত ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে এবং তারা চীনকে খুশি করতে যতটা উদ্গ্রীব, বিএনপি হয়তো ততটা উদ্গ্রীব নয়, বা বিএনপির সঙ্গে সেই ঘনিষ্ঠতার সম্পর্ক চীনের হবে না। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন, সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায়, কোন নেতৃত্বের অধীনে, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রচেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এ দফায়ও ওয়াশিংটনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, তাই নয়, এর আগে যখন নভেম্বরে অজিত দোভাল খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি নিয়ে গেছেন, তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই বার্তাটা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে এসেই নির্বাচনটিকে এগিয়ে নিতে, নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। আওয়ামী লীগের জন্য তার সুস্পষ্ট বার্তা আছে কিনা, আওয়ামী লীগ নেতৃত্ব সেটা দেখবার জন্য অপেক্ষা করছেন, কারণ আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে এই প্রত্যাশাও আছে যে
ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসে শুধু যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলোর সঙ্গে কথা বলবে তাই নয়, তিনি কথা বলবেন জাতীয় পার্টির সকল অংশের সঙ্গে, যেমনটা মার্কিন বিভিন্ন সংস্থা গত কয়েক মাস ধরে বলে আসছেন। এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে নির্বাচনের স্টেক হোল্ডার হিসেবে, বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নেমে আওয়ামী লীগের সঙ্গেও একটা সভা করে সরকারকে একটা বার্তা দেওয়ার পরিসর তৈরি করতে পারেন, যেমনটা কমনওয়েলথ মহাসচিব করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তার ঢাকা সফরে এসে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যে হোটেলে বসে একের পর এক মিটিং করেছেন, সে হোটেলে বসেই অনলাইনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। আওয়ামী লীগ মনে করে এমন একটা বার্তা ট্রাম্প প্রশাসনের নতুন এই দূত ডক্টর ইউনূস সরকারকে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে দিতেই পারেন। কারণ গত অক্টোবরে যখন 3 নর্ডিক দেশের, সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের রাষ্ট্রদূতেরা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে কতটুকু প্রস্তুত সেই বিষয়টি নিয়ে আলোচনায়, তখন থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে বলে আসা হচ্ছিল যে শুধু সাবের হোসেন চৌধুরী একজন মাত্র নেতা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে না। বাংলাদেশের আইন আদালতে নিয়মিত জামিনের ব্যবস্থা হতে হবে, মিথ্যা মামলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের এক রকমের অব্যাহতি দিতে হবে, না হলে অন্তত জামিনের ব্যবস্থা করতে হবে। এবং শিরীন শারমিন চৌধুরী, স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ যেসব নেতৃবৃন্দ এখনো এক রকমের গ্রেফতার আতঙ্কে কোথায় আছেন সেটা বলা মুশকিল, সেই সব ব্যক্তিবর্গ কিংবা সেলিনা হায়াত আইভীর মতো নেতৃবৃন্দ যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, তারা যদি তাদের মামলায় জামিন পেয়ে প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসতে না পারেন, তাহলে শুধুমাত্র কূটনৈতিক সভা করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর করে দেওয়া অসম্ভব হবে। ব্রেন ক্রিস্টেনসন চীনের কাছ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের বর্তমান এবং পরবর্তী সরকারকে দূরে আনতে বা তাদেরকে চীনের সঙ্গে বেশি মাখামাখির ঝুঁকি বোঝাতে যেমন বাংলাদেশে আসছেন, ঠিক তেমনি তিনি বাংলাদেশে এই সুস্পষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন যে বাংলাদেশে সকল রাজনৈতিক মতেরই রাজনীতি করবার অধিকারের পরিসর নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের জন্য নিশ্চিতভাবেই এই নতুন রাষ্ট্রদূত আসা একটা সুখবরই বটে।